ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। मेरे वतन के लोगों जरा आंख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। আজ একটু একটু করতে করতে 25টা বছর পার হয়ে গেছে। কার্গিল যুদ্ধের পর 25 বছর পার হয়ে গেছে। এই 25 বছরে রাজনীতির অনেক চড়াই উতরাইয়ের সাক্ষী থেকেছে গোটা দেশ। কিন্তু রাজনীতিকে বাদ দিয়ে যদি সত্যি সত্যি ভারতের সেই সমস্ত তরুণ তুর্কিদের কথা আমরা ভাবি, সেই সমস্ত সেনা জওয়ানদের কথা আমরা ভাবি, যাদের জন্য আমার দেশ, দেশের মানুষ শান্তিতে রয়েছে, কোথাও বিপদ থেকে মুক্ত হয়েছে, যারা বর্ডারে নিজের প্রাণ বিপন্ন করলো শুধুমাত্র দেশের স্বার্থে, আজ তাদেরকে আরো একবার স্যালিউট জানানোর দিন। সত্যি তো, তরুণ তুর্কি এক ঝাঁক তরুণ সেনা জওয়ান যারা 1999 সালে পাক সেনা এবং অনুপ্রবেশকারীদের যোগ্য জবাব দিয়েছিল। ইতিহাসের পাতা থেকে কখনো মলিন হতে পারে না সেই চ্যাপ্টার। যতই রাজনীতি আসুক, যত নিম্নমানের রাজনীতি হোক, রাজনীতির কচকচানির মধ্যে দেশের সেনাকে টেনে আনা হোক, কিন্তু তাদের সেই জায়গা আজও অমলিন। যারা পরমবীর চক্র পেয়েছেন, যারা নিজের জীবনকে বিপন্ন করে যুদ্ধের জয়ী হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন সেইখানে, সেই কার্গিল বর্ডারে। 1999 সালে পাক সেনা এবং অনুপ্রবেশকারী জঙ্গিদের ভারতীয় ভূখণ্ড থেকে তাড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। আকাশপথে লড়াই চালায় ভারতীয় বায়ুসেনা। লাদাখে ঢুকে পড়া পাক সেনা এবং জঙ্গিদের তাড়াতে ভারতীয় সেনার অভিযানের নাম দেওয়া হয় অপারেশন বিজয়। তারপর থেকে প্রতি বছর 26শে জুলাই আজকের দিনটাকেই কার্গিল দিবস হিসেবে পালন করে সারা দেশ। সারা বছর সোজাসুজি প্রশ্ন করি, চোখে চোখ রেখে আমি। আজ সোজাসুজি স্বর্ণালীতে সোজাসুজি স্যালিউট জানানোর দিন তাদের। আরো একবার মনে করানোর দিন যে আমাদের দেশের তরুণ প্রজন্ম হারতে নয়, জিততে জানে। মনে আছে ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে, লেফটেন্যান্ট মনোজ পান্ডেকে, রাইফেলম্যান সঞ্জয় কুমারদের শৌর্যের কথা, সেই লড়াইয়ের কথা মনে আছে তো? মনে আছে। আজও মনে রেখেছে, আজও বুকে রেখেছে প্রতিটা ভারতবাসী। তাই 26শে জুলাই আসলে আরো একবার করে বলার মা তুঝে সালাম। যদিও একটা দিন নয়, এই একটা দিন থেকে সোজাসুজি এই বার্তা দিতে চাই আমি যে আসলে এটা প্রতিদিন প্রতি মুহূর্তে মনে করার দিন আমার দেশের জন্য, যারা প্রতি মুহূর্তে বিদ্বেষের বীজ বপন করছে, বিদ্বেষ ছড়াচ্ছে ছত্রে ছত্রে, যাদের কাছে শুধুমাত্র রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ সব থেকে বেশি জরুরি, তাদের জন্য আরো একবার করে ঘা মেরে মনে করানোর দিন যে আমার দেশটা এই দিনটাকে যেভাবে সেলিব্রেট করে, উদযাপন করে, এটাই আমার দেশ। আমার দেশটা এইভাবেই কোথাও তৈরি হয়েছে, আমার দেশের তরুণ প্রজন্ম কোথাও এইভাবেই বাঁচবে। যারা ক্ষুদ্র স্বার্থ নিয়ে রাজনীতি করে, কাদায় নেমে রাজনীতি করে, তাদেরকে বার্তা দেওয়ার দিন যেভাবে তারা চায় সেভাবে নয়, যেভাবে এই সেনা জওয়ানরা চেয়ে এসছে সেইভাবেই বাঁচবে, সেভাবেই চলবে আমার দেশ। তাই সোজাসুজি সেই বার্তা আজ।
বছর পার হয়ে গিয়েছে, জীবন চলেছে 25টা বছরের পার। কিন্তু আমি যে বললাম, ইতিহাসের পাতায় ধুলো পড়তে পারে কিন্তু কখনো মলিন হয়নি ইতিহাসের পাতা। সোজাসুজি সেই ইতিহাসের পাতা আরো একবার মনে করিয়ে দেওয়ার দায় রয়েছে আমার, আপনার, সবার। কারণ যেভাবে যে অশান্ত সময়ের মধ্যে রয়েছি আমরা, আমাদের তরুণ প্রজন্ম যে অশান্ত সময়ের মধ্যে দিয়ে রয়েছে, প্রতি মুহূর্তে তাদের মগজ ধোলাইয়ের জন্য যে নোংরা বিদ্বেষের রাজনীতি করা হচ্ছে, তাদের সামনে আরো একবার সেই ইতিহাসের পাতাগুলো তুলে ধরার দরকার রয়েছে। দেশের সেনা নায়কদের আত্মত্যাগ ভোলেনি আজও কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। নেতাজির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতীয় সেনার আধিকারিকরা যুদ্ধে নেতৃত্ব দেন সামনে থেকে, পেছন থেকে নয়। দেশের জন্য প্রাণ বিসর্জন দেন। দেশ এবং তাদের আত্মবলিদানকে মর্যাদা দিয়েছে, দেশও দিয়েছে। কার্গিল যুদ্ধে বীর সেনানী ব্রিগেডিয়ার যোগেন্দ্র যাদব সিং, গোর্খা রাইফেলসের লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে, জম্মু কাশ্মীর রাইফেলসের সঞ্জয় কুমারকে পরমবীর চক্র প্রদান করা হয়। অফুরন্ত সাহস এবং আত্মবলিদানের জন্য ক্যাপ্টেন বিক্রম বাত্রাকে দেওয়া হয় মরণোত্তর পরমবীর চক্র। সেই বিক্রম বাত্রা যিনি আরো জয়, দেশের জন্য আরো লড়াই, আরো বিজয়, যার স্লোগান ছিল দিল মাঙ্গে মোর। পরবর্তীকালে কত ডকুমেন্টারি, কত সিনেমা, কত রঙিন পর্দায় দেখতে পেয়েছি, কিন্তু ওই যে বললাম, ধুলো জমতে পারে কিন্তু মলিন হয় না, মুছে যায় না। বিক্রম বাত্রারা আজও ভীষণ রকমভাবে রয়েছেন আমাদের মধ্যে, প্রতি মুহূর্তে পথ দেখাচ্ছেন। সংকীর্ণ রাজনীতির বাইরে থেকে দাঁড়িয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে দেশের জন্য পথ দেখিয়ে গেছেন তারা, এবং আমাদেরও দায়িত্ব তাই ইতিহাসের এই উজ্জ্বল অধ্যায়গুলোকে সোজাসুজি আরও একবার তুলে ধরা। শুধু বিক্রম বাত্রা নন, একইভাবে মরণোত্তর পরমবীর চক্র দেওয়া হয় ক্যাপ্টেন অনুজ নায়ার, মেজর রাজেশ সিং অধিকারী, ক্যাপ্টেন হানিফউদ্দিন এবং মেজর মারিয়াপ্পান সারাভানান এবং ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার অজয় আহুজাকে। আজ তেমনই শহীদদের আত্মত্যাগকে স্মরণ করব আমরা, আর তার সঙ্গে আরও বেসিক কিছু প্রশ্ন, সাধারণ কিছু প্রশ্ন, আমার আপনার গোটা দেশের মানুষের কিছু প্রশ্ন সোজাসুজি তুলে ধরব। তার আগে দেখুন ইতিহাসের সেই উজ্জ্বল অধ্যায়। দিনটা ছিল 7ই জুলাই 1999। কার্গিল যুদ্ধে বুক চিতিয়ে দেশের জন্য আত্মবলিদান দিলেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা। পাকিস্তানের হাত থেকে তাদের ছিনিয়ে নিতে হবে .5140। সামরিক দিক থেকে জম্মু কাশ্মীরের দ্রাস সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্বতশৃঙ্গ এই সেক্টরে। মাত্র 24 বছর বয়সে জীবনকে বাজি রেখে ছিনিয়ে আনেন এই সেক্টর। যুদ্ধক্ষেত্রে পাকিস্তানি বারুদের স্তূপ থেকে ভারতের একটা পয়েন্ট উদ্ধার করে ফিরে এসে অবলীলায় যিনি বলতেন, ইয়ে দিল মাঙ্গে মোর, অর্থাৎ এই হৃদয় আরো বেশি চায়। 24 বছর পার, দেশের জন্য বীর সন্তানের সেই আত্মত্যাগ আজও ভোলেনি দেশবাসী। মিলেছে পরমবীর চক্র। 25 বছর পরেও 24 বছরের তরতাজা তরুণের স্মৃতি আগলে রেখেছে দেশ। রিপাবলিক বাংলা। বলছিলাম একের পর এক সেই সমস্ত সেনা জওয়ানদের কথা, তাদের নিজস্ব গর্বের ইতিহাসের কথা, আর সেই ইতিহাস আরো একবার করে কোথাও উজ্জ্বল হয়ে উঠছে এতগুলো বছর পার করে। আমি বলছিলাম সোজাসুজি প্রশ্ন তুলব প্রশ্ন যে যারা বারবার করে ক্ষুদ্র স্বার্থে, রাজনৈতিক স্বার্থে দেশের নতুন প্রজন্মকে বারবার ভুল পথে পরিচালনা করছে, অশান্ত সময়ের মধ্যে তাদেরকে দাঁড় করাচ্ছে, তাদের সামনে কোনো অপশন রাখছে না, কোনো উপায় রাখছে না, দেশের জন্য ভাবনা চিন্তা করার কোনো জায়গায় তাদেরকে তুলে দেওয়া হচ্ছে না, তারা কি আরো একবার ভাববেন কোথাও যে সময় চলে যাচ্ছে, তরুণ প্রজন্মকে আমরা কোন জায়গায় দাঁড় করাচ্ছি? বিক্রম বাত্রারা যে জায়গায় দাঁড় করে রেখেছিল আমাদেরকে, যেখান থেকে কোথাও শেষ করেছিল ইনিংস, তার পরবর্তী ইনিংস শুরু করার দায়িত্ব কাদের? একটা করে গল্প বলি আজ। প্রথম গল্পটা শুরু করি দিল মাঙ্গে মোর থেকে। ইয়ে দিল মাঙ্গে মোর, এই কথা শুনলেই চোখে ভাসবে নামি কোম্পানির একটা বিজ্ঞাপন, তাই না? কিন্তু বিশ্বাস করুন, এই নামি কোম্পানি বিজ্ঞাপন যেখান থেকে এসেছে, এই কথা যেখান থেকে এসেছে, তার সঙ্গে জুড়ে রয়েছে এক ভারতীয় সেনা নায়কের বীর গাথা। 1999 সাল কার্গিল যুদ্ধে পাকিস্তানের
ঘুম ছুটিয়েছিলেন এক তরুণ যুবক ভারতীয় ক্যাপ্টেন বিক্রম বাত্রা। বিক্রম বাত্রার সেই বীর গাথা, তার প্রতি মুহূর্তে আরো একটু একটু করে এগিয়ে যাওয়ার গল্প নিয়ে হয়েছিল, তার জীবন, তার জয়ের প্রত্যেকটা মুহূর্তের কথা। সেই বিক্রম বাত্রার যে ডায়লগ ছিল, প্রত্যেক মুহূর্তে নিজের টিমকে এনকারেজ করার জন্য বলতেন দিল মাঙ্গে মোর। সে দিল মাঙ্গে মোর পরবর্তীকালে খুব ভাইরাল হয়ে যায়। নামি কোম্পানি তার বিজ্ঞাপনের জন্য ব্যবহার করে, কিন্তু বিক্রম বাত্রা প্রতি মুহূর্তে সমস্ত রকমের চ্যালেঞ্জ, থ্রেটকে অবজ্ঞা করে এগিয়ে গিয়েছিল। শুধুমাত্র এগিয়ে যায়নি শুধুমাত্র নিজে এগিয়ে যায়নি, একই সঙ্গে গোটা টিমকে নিয়ে এগিয়ে গিয়েছিল। প্রতি মুহূর্তে তাকে যখন বলা হতো যে এরপর সামনে আরো বিপদ রয়েছে, আরো চ্যালেঞ্জ রয়েছে, একটু রয়ে শোয়ে, একটু থেমে একটু থেমে কোথাও এগোনো যাক, সেই সময় বিক্রম বাত্রা বলতেন না, দিল মাঙ্গে মোর, আরো বেশি একটু এগিয়ে যেতে হবে। যতক্ষণে পর্যন্ত সেই দুশ্মনদের, সেই শত্রুদেরকে নিজের দেশের ভূখণ্ড থেকে দূরে ছুঁড়ে ফেলতে হবে, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে, লড়াই জারি থাকবে। ক্যাপ্টেন বিক্রম বাত্রার গল্প। শুধু বিক্রম বাত্রা নয়, আরো একজনের গল্প বলি। উত্তর পূর্বের মেঘের রাজ্য মেঘালয়, ভারত মায়ের বীর সন্তান ক্লিফোর্ড নংরাম। কার্গিল যুদ্ধে লড়াইয়ের শেষে যিনি রক্তবিন্দু দিয়ে নিজের জীবনের আত্মবলিদান দিয়েছেন নংরাম। আমাদের দেশের প্রতিনিধি অনিরুদ্ধ ভাকাত মেঘালয় থেকে প্রতিবেদন তুলে ধরেছেন। 25 বছর পর ঘুরে দেখা সত্যি সত্যি সেই বীর, সেই সেনার গল্প আজও মনে রেখেছে মেঘালয়। দেখুন। মেঘালয় ও শিলং মেঘের রাজ্যই নয়, ভারতীয় বীরেদের ভূমি। কার্গিল বিজয় দিবসে ক্যাপ্টেন ক্লিফোর্ড নংরামের কাহিনী, যার জন্ম এখানে, দেশের জন্য যিনি আত্মত্যাগ করেছেন। আমাদের তেরঙ্গা বাতাসের জন্য শুধু নড়ে না, স্মরণ করে সেনার আত্মত্যাগকে। তাদের মধ্যে একজন ক্লিফোর্ড নংরাম 1974 সালে মেঘালয়ে জন্মেছিলেন। আমরা একসঙ্গে বড় হয়েছি। আমরা 3 ভাই। ক্লিফোর্ড মেজো ভাই। শেষবার 24শে জুন ফোন করেছিল। যুদ্ধ চলছিল। 2 মাস আমরা কোনো খবর পাইনি। দেশের জন্য ভাই প্রাণ দিয়েছে। একের পর এক ছবি আর বীর গাথা দেখছি আমরা। তার জায়গা থেকে প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতের জন্য পরবর্তী প্রজন্মকে কোন জায়গায় দাঁড় করাতে চাইছি আমরা? আমাদের দেশ চাইছে, আর দেশের কিছু রাজনৈতিক দল, আমি আবারও বলি কিছু ক্ষুদ্র স্বার্থ নিয়ে যারা সারাক্ষণ মারামারি করছে, তারা কোথায় দাঁড় করাতে চাইছে। যে দেশ এই মুহূর্তে অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে প্রত্যেক ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্ম, বলা হয় চাকরি নেই, কাজ নেই, প্রত্যেক মুহূর্তে তাদের মগজ ধোলাইয়ের কাজ চলছে। তাদের সামনে ইতিহাসের এই চ্যাপ্টার কি আরো একবার কোথাও স্পষ্ট করে দেবে না? সেই সমস্ত অগ্নিবীররা কি আরো একবার জন্মাবেন না? সেই সমস্ত অগ্নিবীররা কি আরো একবার নিজের দেশকে ভালোবেসে বর্ডারে দাঁড়াবেন না? দাঁড়াচ্ছেন তো। হাজার হাজার অগ্নিবীর প্রতিদিন প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে। সেই বীর সেনাদের জয়গাথাকে মনে রেখে তাহলে কিসের উদ্দেশ্যে, কিসের জন্য এই বিদ্বেষের রাজনীতি? প্রশ্ন করব আমরা সোজাসুজি। আজ কার্গিল দিবস, 25 বছর পার করে গেছি আমরা, কিন্তু এখনো পর্যন্ত সমস্ত রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশকে ভালোবেসে দেশের পরবর্তী প্রজন্মকে সেই জায়গায় দাঁড় করানোর জন্য উদ্বুদ্ধ করতে পারছে কজন? এই প্রশ্ন তো উঠছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি। আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলায় এবং আমার সোজাসুজি স্বর্ণালীতে। এছাড়াও স্টুডিওর বাইরে থেকে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এবং রয়েছেন কর্নেল কুণাল ভট্টাচার্য, প্রাক্তন সেনাকর্তা কর্নেল কুণাল ভট্টাচার্য। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করবো, বিশ্বজিৎবাবু, ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জিকে দিয়ে শুরু করব। সত্যি আজকের দিনটা বারবার আমরা ঘুরে ফিরে আসি। আমি বলছিলাম যে ইতিহাসের পাতায় ধুলো পড়তে পারে কিন্তু কখনো মলিন হয় না। কার্গিল বিজয় দিবসটা আমাদের জন্য, আমাদের নতুন প্রজন্মের জন্য, তরুণ প্রজন্মের জন্য
সত্যি কতটা গর্বের, কতটা মনে রাখার মতো? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমরা প্রত্যেক বছর 26শে জুলাই কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করে থাকি। এই বছরে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা রজত জয়ন্তী, মানে 25th অকেশন বলতে পারি। আমাদের ক্ষেত্রে প্রত্যেক বছর এই যে বিজয় দিবস আমরা পালন করি, এটা পালন করি ওই প্রত্যেকটা ব্রেভ হার্টদের জন্য যারা কার্গিল যুদ্ধে এবং অপারেশন অফ বিজয় এবং এয়ারফোর্সের সফেদ চাদর এই অপারেশনে ওরা উল্লেখ্যভাবে ভালো করে অপারেশন কন্ডাক্ট করে প্রত্যেকটা পাকিস্তানিকে কার্গিল সেক্টর থেকে উচ্ছেদ করে আমরা এই দিনটাকে মানে 26শে জুলাইকে মেনে নিয়ে তার উপলব্ধি করেই আমরা এইসব করে থাকি। আমাদের ক্ষেত্রে এটা বলা দরকার যে কার্গিল বিজয় দিবস থেকে এবং কার্গিল যুদ্ধক্ষেত্র থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং পরবর্তীকালে সেটা সেই লেসন্স লার্নডগুলো প্রত্যেকবার আমরা সেটা চেষ্টা করব এবং চেষ্টা করে কিছুটা আমরা সাফল্য অর্জন করেছি যে পরবর্তী ক্ষেত্রে আমরা যখন লড়াই করতে যাব আমরা আরও ভালোভাবে এবং সুষ্ঠুভাবে করতে পারব। একদমই তাই। এই কথা বলতে বলতে আমাদের সঙ্গে প্রাক্তন নৌসেনা কর্তা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে নীলাঞ্জন দাম। আপনাকে অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। আমরা সত্যি আজকে এই দিনটা কোথাও 1999 সাল, যেটা সত্যি সত্যি কোথাও গোটা দেশ যে সময় কার্গিলের দিকে তাকিয়েছিল, কার্গিলের প্রত্যেকটা জওয়ানের গল্প যখন ঘরের নিজেদের মধ্যে নিজেদের পরিবারের গল্প হয়ে গেছিল, সেই সময় থেকে আজকে আমরা 25টা বছর এগিয়ে এসেছি। আমি আপনার কাছে আসবো, তবে তার আগে আমি যাবো, বাইরে থেকে রয়েছেন, স্টুডিওর বাইরে থেকে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, ওনার কাছে যাব। আমি আপনার থেকে জানতে চাইবো যে এই বলছিলাম না যে বারবার করে প্রত্যেক মুহূর্তে একটা রাজনৈতিক স্বার্থ চলে আসে, রাজনৈতিক দলাদলি চলে আসে, কেন আজকের দিনে দাঁড়িয়ে এমন এতগুলো বছর পার করার পরও সমস্ত রাজনীতির রং, দল, মত সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা আমাদের বর্ডারকে সুরক্ষিত করার জন্য, বর্ডারে যারা দিন রাত এক করে যারা প্রাণ দিচ্ছেন সেই সমস্ত সেনা জওয়ানদের পাশে দাঁড়াতে পারি না? কেন সেখানে রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ চলে আসে, এখনো চলে আসছে, পরবর্তী প্রজন্মের জন্য, অগ্নিবীরদের জন্য এখনো বিতর্কের অবকাশ থাকছে? কেন আমরা এখানে সবকিছু ভুলে এগিয়ে আসতে পারছি না? কেন এখানেও সূক্ষ্ম রাজনীতির বিষয় চলে আসে, এখানেও ধর্ম, বর্ণ, জাত পাত বিভাজনের দাবি দেওয়া ওঠে? কেন এর ঊর্ধ্বে উঠতে পারছি না আমরা? শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যোগাযোগ করার চেষ্টা করছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। আমি স্টুডিওতে আসি, একই প্রশ্ন আমার নীলাঞ্জন বাবুর কাছেও। কি মনে হয় যে সত্যি এখনো সেই জায়গাতে আমরা পৌঁছতে পারলাম না? আমাদের দেশে রাজনীতির কারিগররা সেই জায়গা থেকে আমাদেরকে দূরে রেখে দিচ্ছে এখনো পর্যন্ত। হ্যাঁ, কারণ বলতে গেলে সেটা বলতে হয় যে আমাদের দেশ একটা গণতন্ত্র, আমাদের দেশে গণতন্ত্র আছে, বাট টু বি অনেস্ট সেটা না ম্যাচিওর্ড গণতন্ত্র নয়। কারণ যেভাবে আমাদের ভোট হয়, যেভাবে আমাদের সরকার গঠন হয় এবং যারা ভোট দেয় তারা যখন ভোটটা দেয় সেই সময় তারা তাদের নিজস্ব ক্ষুদ্র স্বার্থগুলো দেখেই ভোটটা দেয় এবং সেটার উপর বেস করে আমাদের একটা গভর্নমেন্ট ফর্ম করে এবং সেই ক্ষুদ্র স্বার্থগুলো দেখতে গিয়ে কিন্তু আমাদের সাধারণ জনগণ, সেখানে আমিও হতে পারি বা অনেকেই আছে, তারা যে একটা বৃহত্তর স্বার্থ, দেশের যে বৃহত্তর স্বার্থ সেই জিনিসগুলো নেগলেক্ট করে যায়। এবং যে রাজনৈতিক কথাটা এলো, এবং রাজনৈতিক নেতারা তো আর বাইরে থেকে আসে না, আকাশ থেকে টপকায় না, তারা আমাদের মধ্যে থেকেই আসে এবং সুতরাং তারাও তাদের যে ক্ষুদ্র স্বার্থ সেই ক্ষুদ্র স্বার্থটাকে দেশের আগে রাখে। এবং এই ডিসকাশন যদি আমরা করতে যাই না, যে আমরা যদি রুট কজ খুঁজতে যাই তাহলে অনেক কিছু চলে আসবে। তো ইটস বেটার, আমরা 25 বছর পার হয়ে এসেছি কার্গিলের দিক থেকে, 25 বছর পার হয়েছি, এরপর আমরা একটা গণতন্ত্র, একটা শক্তিশালী গণতন্ত্র হিসেবে আমরা অলরেডি মানে পুরো বিশ্বে অলরেডি আমরা স্বীকৃত। এবং এই মুহূর্তেও যে কথাটা তুমি বললে স্বর্ণালী, অগ্নিবীরের কথাটা,
আমাদের ভারতবর্ষের স্পেশালি যেটা আমাদের সেনাবাহিনী, সেটা কিন্তু এখন অনেক শক্তিশালী হয়ে গেছে আজ থেকে 25-40 বছর আগে যে ছিল। তো আমরা জেনারেলি দেখব যখন আমাদের ধরো যখন কোনো একটা ফ্লাইট টেক অফ করে, সেই সময় কিন্তু মানে প্রচুর ফ্লাইটে একটু বেশি টার্বুলেন্স হয়, একটু ঝাঁকুনি হয়, বেশি ফুয়েল লাগে, এবং সেই সময়ে যে যাদেরকে সেই একটা ফ্লাইট টেক অফ করার সময় শুধুমাত্র পাইলটকে তো নয়, গ্রাউন্ড স্টাফ যারা আছে এবং প্রত্যেকটা ক্রু এবং ইনক্লুডিং অল যারা আছে প্রত্যেকেরই তখন একটা যোগদানের দরকার হয়। এবং বর্তমান ভারতবর্ষ সেই টেক অফের জায়গাটাতে আছে। সেটা শুধুমাত্র আমি সেনাবাহিনীর দিক থেকে না, আমি সব দিক থেকে অর্থনীতি, রাজনীতি এবং বিশ্ব দরবারে ভারতবর্ষের যে পজিশন, সেটাও এই মুহূর্তে টেক অফ করছে। সুতরাং সেই সময় একটু ঝাঁকুনি থাকবে। এবং এই যে অগ্নিবীর নিয়ে যে সমস্যাগুলো বলছি বা বলা হচ্ছে, সেটা আমি বলবো সেটা সেই একটা ঝাঁকুনিরই একটা পার্ট। কিন্তু আজ থেকে আমাদের যে বর্তমানে যে দেশকে স্বাবলম্বী হতে গেলে তরুণ যুবকদের সেখানে আসতে গেলে এই ধরনের ঝাঁকুনি একটা থাকবে, মানে অগ্নিবীর নিয়ে বিতর্ক হবে, এটা বোধহয় কোথাও আপনারা প্রত্যাশা, মানে এটা নিয়ে মানে অবাক হওয়ার বা পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই বা থেমে যাওয়ার কোনো জায়গা নেই। অবশ্যই। আর অগ্নিবীর ব্যাপারটা তো আজকে নতুন নয়, আজ থেকে 1970 দশকে অগ্নিবীর ব্যাপারটা ছিল। এবং সেটা যে স্কিমটা নন কমিশনদের জন্য যেটা অগ্নিবীর হয়, সেই স্কিমটা কিন্তু অলরেডি শর্ট সার্ভিস কমিশন হিসেবে কমিশন অফিসারদের ক্ষেত্রে আছেই, এবং সেটা মানে 5 বছরের সার্ভিস, 7 বছরের সার্ভিস করে সেটা আছেই। ফলে অগ্নিবীর নিয়ে এই মুহূর্তে অগ্নিবীরও ডিক্লেয়ার হয়ে গেছে, আজ বছর 2 হয়ে গেল এবং কমপ্লিটলি সাকসেস। এবং অগ্নিবীরের থেকে কিছুদিন আগে একজন শহীদ আমরা পেয়েছি, যে অগ্নিবীরের মধ্যে থেকে একজন শহীদ হয়েছেন, আই জাস্ট ফরগট দ্য নেম। তো অগ্নিবীরটা এখন আর মনে হয় না এটা নিয়ে আর বিতর্কের জায়গা আছে। হ্যাঁ, তুমি যেটা শুরু করলে যে কথাটা দিয়ে, যে পলিটিক্যাল দিক থেকে আমাদের ভারতবর্ষের যে সেনাবাহিনীকে সেভাবে ব্যাকআপ করা হয় না, সেটাও ছিল। কিন্তু আমরা গত 1 দশক থেকে দেখেছি যে সেটা ডিফেন্স বাজেটের ক্ষেত্রেই হোক বা ডিফেন্সের জন্য বিভিন্ন ইকুইপমেন্ট আনার ক্ষেত্রেই হোক, প্রত্যেকটা দিক থেকেই আমরা কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারি যে আমরা অনেকটাই এগিয়ে আছি এবং পলিটিক্যাল সাপোর্ট পেয়ে গেছি। হ্যাঁ, অবশ্যই একটা পার্টিকুলার কিছু লোক আছে, পার্টিকুলার কিছু দল আছে যারা সবসময় ভারতীয় সেনাবাহিনীকে ডিফেম করার চেষ্টা করে, এবং সেটাই আমাদের এই গণতন্ত্রের মানে কি বলবো, গণতন্ত্রের প্রস কনসের মধ্যে এই ব্যাপারটা আসে। যে মানে আমাদের অনেকেই বলে যে আমাদের গণতন্ত্র নাকি খতরে মে, বাট যারাই বলে যে গণতন্ত্র খতরে মে, যারা দিন দিন আমাদের সেনাবাহিনীকে ডিফেম করে, তারা কিন্তু রাস্তায় খোলা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কেউ কিছু বলছে না। তো সেটাও কিন্তু আমাদের একটা গণতন্ত্রের মাহাত্ম্য। তো আমি এটুকুই বলতে চাই যে আমাদের সেনাবাহিনী বর্তমানে একদম রাইট কোর্সে যাচ্ছে এবং ওয়ান অফ দ্য এলিট ফোর্স যেটা ওয়ার্ল্ডে। এবং শুধুমাত্র মানে সেনাবাহিনী বলতে আমি কিন্তু এয়ারফোর্স, নেভি এবং আর্মি, আমি 3টে সেনাকেই বলছি। হ্যাঁ, কারণ আমাদের কার্গিলে বহু আলোচিত আর্মিকে নিয়েই হয়, যেটা আমাদের স্থলবাহিনীকে নিয়ে হয়, কিন্তু তাতে কিন্তু আমাদের এয়ারফোর্সের, আমাদের নেভির যেটা অপারেশন সফেদ সাগর ছিল, এবং আমাদের নেভি থেকে যেহেতু আমি নেভি, সুতরাং আমি বলবো যে অপারেশন তলোয়ার যেটা ছিল, এইগুলো কিন্তু সুতরাং প্রতিটা সেক্টরে এবং শুধুমাত্র সেনাবাহিনী নয়, এবং যারা প্যারামিলিটারি আছে তারাও কিন্তু তাদের যোগদান যথেষ্ট ভালো। এবং ধীরে ধীরে আমি বলবো আজ থেকে হয়তো মানে 10-15 বছর আগে যেরকমভাবে আমাদের সেনাবাহিনীকে ডিফেম করা হতো, আজকে কিন্তু কোনো রাস্তায় দাঁড়িয়ে কেউ যদি আমাদের সেনাবাহিনীকে ডিফেম করে, আমাদের সাধারণ জনগণই কিন্তু তার প্রোটেস্ট করে। এটা কিন্তু এই যে পরিবর্তনটা কিন্তু এসছে সোনালি, এটা কিন্তু তুমি দেখবে। একদমই তাই। আমি বাকি দুজনের কাছেও আসবো, তবে তার আগে আমি বলছিলাম ছোট ছোট করে গল্পগুলো কোথাও জানার বোঝার দরকার। ভারত মায়ের আরেক বীর সন্তান ক্যাপ্টেন হানিফুদ্দিন, এখনো যারা এই জায়গা দাঁড়িয়ে, দেশে দাঁড়িয়ে অনেক জাত পাত ধর্ম কোটা অনেক কিছু নিয়ে লড়াই করে যাচ্ছেন, তাদের জন্য বোধহয় আরও একবার শোনা দরকার। মাত্র 25 বছর বয়সী ক্যাপ্টেন হানিফুদ্দিন 18,000 ফুট উচ্চতায় শত্রুর মুখ থেকে দেশকে বাঁচাতে গিয়ে আত্মবলিদান দেন। ভারত মায়ের বীর সন্তান, শুধু বীর সন্তান নন, সে বীর সন্তানকে গর্ভে ধারণ করেছেন যে মা, সেই মায়েরও গল্প কোথাও আজও উজ্জ্বল হয়ে আছে ইতিহাসের পাতায়। হানিফুদ্দিনের গল্প।
মাত্র 25 বছর বয়স, কার্গিলে তখন পাকিস্তানের হানা। সেই যুদ্ধে 25 বছর বয়সী ক্যাপ্টেন হানিফউদ্দিন শত্রুকে প্রত্যুত্তর দিতে প্রস্তুত। 18,500 ফুট উচ্চতায় অবস্থিত কার্গিলে পাক শত্রুদের মুখের মতো জবাব দেন ভারত মায়ের বীর সন্তান। সামনে থেকে নেতৃত্ব দিয়ে ক্যাপ্টেন হানিফ মূল অবস্থান থেকে মাত্র 200 মিটার দূরে পাক সেনার গুলিতে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের জন্য নিবেদিত প্রাণ ক্যাপ্টেন হানিফউদ্দিন। 25 বছর পরেও দেশের স্মৃতিতে জল জ্বলে। রিপাবলিক বাংলা। বীর সেনাদের গল্প কথা তো আমরা শুনছি, তবে তার আগে আমি আরো একবার চলে যাই বাকি যে দুজন রয়েছেন আমার সঙ্গে স্টুডিওর বাইরে থেকে তাদের কাছে। আমি আরো একবার আসবো প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। আমার খুব স্পষ্ট প্রশ্ন, যেটা আমি কিছুক্ষণ আগে করছিলাম স্টুডিওতে বসে, যে ক্ষুদ্র রাজনীতি থেকে ঊর্ধ্বে উঠে এই যে অগ্নিবীর নিয়ে এত বিতর্ক চলছে বর্তমান সময়, আমরা কেন এই ধরনের জাত পাত ধর্ম সবকিছুর ঊর্ধ্বে উঠে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের রাজনৈতিক দল কেন এই জায়গা থেকে দেশের বর্ডার সুরক্ষা এবং সেনা জওয়ানদের ভবিষ্যৎ তা নিয়ে কথা বলতে পারছে না কেন আজও, যেখানে তাদের যে বলিদান, তাদের সারা জীবন, তাদের এগিয়ে যাওয়া, তাদের সাহসিকতা, সেটাকে সবকিছুর ঊর্ধ্বে ওঠে কেন আমরা সালাম স্যালিউট জানাতে পারছে না সমস্ত রাজনৈতিক দলেরা? শুধুমাত্র ক্ষুদ্র স্বার্থ, হানাহানি, মারামারি, অপরাধ এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে আমাদের ভারতের একাধিক রাজনৈতিক দল। এটা দেখো, এটা ব্যাপারটা হচ্ছে যে রাজনীতি অবভিয়াসলি সমাজের একটা অংশ, আমরাও সমাজের অংশ। 47 থেকে এই কার্গিল ওয়ার অবধি এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে বিরোধী দল রাজনীতি করে। সে যে রাজনৈতিক দলই তারা তখন বিরোধীতে থাকুক, আর যে রাজনৈতিক দল শাসন ক্ষমতায় থাকুক। 71 সালে অনেকটা সহমতি হয়েছিল এবং তার জন্য একটা বড় ক্রেডিট যায় কিন্তু তৎকালীন বিরোধী নেতা অটল বিহারী বাজপেয়ীর উপর, যিনি সংসদে দাঁড়িয়ে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্তুতি করেছিলেন এবং সঠিকভাবে করেছিলেন। তো ভারতবর্ষের সমস্যাটা হচ্ছে ভারতবর্ষের আসল জিনিসটাই তো আমাদের তো গোড়ায় গলদ। আমাদের শুধু রাজনীতিবিদদের দোষ দিয়ে কি হবে? আমাদের দেশে হিরো হচ্ছে হয় ক্রিকেটাররা আর নাহলে সিনেমা অ্যাক্ট্রেসেস। কেউ অভিনেতা বলেন না, হিরো। সলমান খান, আমির খান, কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, শাহরুখ খান, তারা হিরো। আর এরা হচ্ছেন শহীদ। ক্যাপ্টেন বিক্রম বাত্রা শহীদ, হানিফউদ্দিন শহীদ, তাকে কেউ হিরো বলছেন। তো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা আমাদের আর্ম ফোর্সেসের শহীদদের কখনোই সামনে আসতে দেয় না। দেখো, এটাতে কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। ভারতে বহু ধর্ম, বহু বৈচিত্র্য, রাজনৈতিক বৈচিত্র্য এবং জাতপাত সব থেকে বেশি। তো যেটা একজন বলছিলেন, আমি শুনছিলাম, ভারতবর্ষের সমস্ত নির্বাচনগুলো, সে বিধানসভা হোক, লোকসভা হোক, সেখানে জাতপাতের ইকুয়েশনের রাজনীতিতে ভিত্তিতে তৈরি হয় যে কারা শাসক হবে, কারা বিরোধীতে থাকবে। সো সেনাবাহিনী বা সেনাবাহিনীর আর্ম ফোর্সেস এর প্রায়োরিটি ভারতবর্ষের রাজনীতিতে কোনোদিন ছিল না এবং আমার মনে হয় না ভবিষ্যতে হবে। আজকে 26 জুলাই মানানো হবে, কালকে থেকে লোকে শহীদদের নাম ভুলে যায়। ভারতবর্ষে কজন পরমবীর চক্র হয়েছেন এখন অব্দি, যেটি কাউকে বলতে বলে পুরো ভারতবর্ষে 50% নাম কেউ বলতে পারবে না, সে যত বড় শিক্ষাবিদ হোক। আমি তরুণ ইয়াং জেনারেশনের কথা ছেড়ে দিলাম, কারণ তাদের সেটা শেখানো হয় না। এটা তো সমস্যা আমাদের। কার্গিল যুদ্ধে 550-র উপর মারা গেছিলেন, শহীদ হয়েছিলেন। কার্গিল যুদ্ধের পরে গত 25 বছরে নন কনভেনশনাল ওয়ারফেয়ারে তুমি যদি সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ে দেখো, প্যারামিলিটারি ফোর্স, আর্ম ফোর্সেস মিলিয়ে 12 থেকে 14,000-এর বেশি লোক শহীদ হয়েছেন। তাদের কথা কে বলে? কারণ আমরা এই ভারতীয়রা এখন একটা বিস্তৃত প্রায় জাতি, আমরা নিজেদের কথাটা চিন্তা করি, কেউ চিন্তা করবে না। ভারতবর্ষে তুমি যে কোনো অ্যাক্রস পলিটিক্যাল লাইন, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, কমিউনিস্ট, কোনো পলিটিক্যাল পার্টির
4টে নেতার নাম বলতে পারবে যাদের সন্তানেরা আর্মিতে চাকরি করছেন? তুমি ওই লোকগুলো, তুমি তাদের কাছ থেকে কি আশা করবে যে তারা দেশপ্রেমের কথা বলবে? একটা যে কোনো অ্যাক্রস পলিটিক্যাল পার্টি লাইক, শাসক হোক বিরোধী হোক, তাদের ছেলে মেয়েরা আমি কিন্তু একটু জাস্ট ইন্টারফেয়ার করছি আপনাকে। আমার কথা শুনতে শুনতে মনে হলো সত্যি সত্যি আমরা যখন মঞ্চের ওপরে বিভিন্ন রাজনৈতিক দলের গরম গরম ভাষণ শুনি, কখন আমরা শুনি না যে কারুর স্বপ্ন, কারুর পরিবার থেকে কেউ কাউকে বর্ডারে পাঠাচ্ছে, কেউ কাউকে সেনাবাহিনীতে পাঠাচ্ছেন। শুনতে পাই না, সেই স্বপ্নের কথা শুনতে পাই না, জানতে পারি না। হ্যাঁ, অনেক অনেক দুর্নীতি, অনেক স্ক্যামের সঙ্গে তাদের পরবর্তী প্রজন্মের নাম জড়িয়ে যায়, কিন্তু সেই সমস্ত মঞ্চের গরম গরম ভাষণ থেকে সত্যিই তো আমরা শুনি না কখনো। এই জিনিসগুলো দেশের জন্য কিছু করার কথা তো শুনতে পাওয়া যায় না বোধহয়। আপনি প্লিজ বলুন, কন্টিনিউ করুন। আমরা করব না, দেশের ব্যাপারটা তো আমরা করব যারা আর্ম ফোর্সেসে আছি, কিন্তু এই যে নেতাগুলো, এই নেতাগুলো তো সমাজের মধ্যে থেকে উঠে আসছে। এই প্রশ্নটা কেন কেউ করে না নেতাদের? অ্যাক্রস পলিটিক্যাল লাইন, যে কোনো পলিটিক্যাল পার্টি, তারা বলুক তাদের পরিবার থেকে তাদের কোনো একটা এমএলএ, এমপি বা মন্ত্রীর ছেলে বা মেয়ে আর্ম ফোর্সেসে চাকরি করছে, একটা আমাকে খুঁজে দেখাতে পারো। আমি একটা শুনেছিলাম উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সম্ভবত ওনার মেয়ে আর্ম ফোর্সেসে গেছিলেন মিলিটারি নার্সিং সার্ভিস, এছাড়া কারোর নাম আমি আজ পর্যন্ত শুনি। তো সমস্যাটা আমাদের এই 47 সাল থেকেই তৈরি হয়ে গেছে যে আমাদের সন্তান সন্ততিরা আমাদের ছেড়ে যাওয়া সিংহাসনে বসে দেশটাকে চুষে খাবে। তারা আর্মির জন্য যাবে না, তারা এয়ারফোর্স আর্ম ফোর্সেসের জন্য যাবে না, রক্ত ঝরাবে অন্য মায়ের বাবার ছেলে মেয়েরা। তো এটা নিয়ে আক্ষেপ করে লাভ নেই। 75 বছর ধরে এই হয়েছে, আগামী 75 বছর এই হবে। দেখো, আমরা এটা বিশ্বাস করি, আমরা আমাদের ডিউটি করতে যাই। আমাদের জন্য দেশমাতৃকা কোনো নেতা বা নেতা নেত্রী নয়। আর এই যে মাঝে মাঝে শুনি বিভিন্ন ধরনের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি মোটিভেশনের জন্য যাচ্ছে। আরে আর্ম ফোর্সেসের ইউনিফর্ম আমাদের জন্য এনাফ মোটিভেশন। কোনো পলিটিক্যাল লিডারের মোটিভেশনের আমাদের দরকার নেই। আমরা জানি আমরা সুযোগ পেয়েছি। আমার দুর্ভাগ্য যে আমি যখন এনএসজিতে আমার পাসিং আউটের সময় আমাদের ট্রেনিং সেন্টার হেড ব্রিগেডিয়ার পালান্ডে বলেছিলেন যে তোমরা সুযোগ পাচ্ছ জীবনে, একটা দুর্লভ সুযোগ, যে তোমার শহীদ, তোমার ডেড বডি তিরঙ্গাতে প্যাক করে যদি তোমার বাড়িতে যায়, তোমার বংশ পরম্পরা এর থেকে গর্বের কিছু হয় না। আমার দুর্ভাগ্য, আমি সেই সুযোগ পাইনি। তো আমাদের জন্য এই নেতা নেত্রীদের কথা ভেবে আমরা দেশের কাজ করি না, আমরা আমাদের লড়াই লড়ি না, আমাদের লড়াই চলতে থাকবে। তার জন্য নেতা নেত্রীরা কি করছে, তাদের রাজনীতি তারা থাকুক। দেশের মানুষকে ভাবা উচিত, ভাবতে শোনা উচিত যে কাদের জন্য আমরা কি করছি। এটা ওদের চয়েস, দেশের মানুষের। আর তারা যদি সালমান খান, আমির খান, শাহরুখ খানকে হিরো চুজ করে, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলিকে, আর তারা যদি ভুলে যায় ক্যাপ্টেন বাত্রা, হানিফের কথা, তো সেটা তো তাদের চয়েস, তাদের সমস্যা। আমি জানি না, মানে এই বক্তব্যের পর আমার নিজেই কার্যত আমি ভাষা হারিয়ে ফেলছি। সত্যি তাই। হিরো হিরো বলতে আমাদের সংজ্ঞা সত্যি বদলে যাচ্ছে। এবং আমাদের তরুণ প্রজন্ম, আমরা চাই তারা রাস্তায় থাক, তারা বিক্ষোভ করুক, তারা মার খাক, চাকরির জন্য আন্দোলন করুক, চাকরি চুরি যাক। হাজার একটা ঘটনা ঘটছে, বড় বড় ইউনিভার্সিটিতে র্যাগিংয়ের মতো ঘটনা ঘটছে, অথচ কেউ স্বপ্ন দেখছেন না। স্বপ্ন দেখাতে শেখাচ্ছি না আমরা। বিশেষত আমি অন্তত বাঙালি হিসেবে বলবো, আমাদের পশ্চিমবঙ্গে যে অশান্ত সময়ের মধ্যে রয়েছে তরুণ যুব প্রজন্ম, তারা কি শিখছেন, কি জানছেন? শুধুমাত্র সম্মান, মান সম্মানের থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে কোথাও রাজনৈতিক দল, কিসের স্বার্থে, কিসের জন্য তারা ক্যাডারে পরিণত হচ্ছে রাজনৈতিক দলের, অথচ কেউ তারা স্বপ্ন দেখছেন না, দেখতে ভুলে যাচ্ছেন। আমার রাজ্যের, আমাদের বাংলার ছেলেমেয়েরা, আমি জানি না। আমি আমার আরেকজন বক্তা রয়েছেন, তার কাছে আসবো, কর্নেল কুণাল ভট্টাচার্য। তবে তার আগে আমি একটু মেজর সুবেদার মেজর যাদবের কথা একটুখানি বলবো, কারণ তিনি তার সেদিনের অভিজ্ঞতা জানিয়েছেন। প্রত্যেক মুহূর্তে, প্রতি মুহূর্তে একটার পর একটা যে চ্যালেঞ্জগুলো অতিক্রম করে করে তারা সেদিনের জয় ছিনিয়ে এনেছিলেন। কেমন ছিল সেদিনের লড়াই, সেদিনের অভিজ্ঞতা, কি বলছেন সুবেদার মেজর यादव, একবার শোনা যাক। आपके ऊपर जब देख रहे हैं कि जहाँ
विकेट टाइप में बना हुआ है, वहाँ दुश्मन ने हमें चारों तरफ से घेर लिया और हमारा रास्ता कट ऑफ हो गया। केवल हम 7 जवान ऊपर चढ़ पाए और हिंदुस्तान के 7 जवानों ने आधाधुंध दुश्मनों के साथ 5 घंटे तक फाइट किया और उस फाइट के दौरान मेरे 6 साथी शहीद हो गए। मैं भी जख्मी अवस्था में था। दुश्मन को लगा कि ये भी शहीद हो गया, इनमें से कोई जिंदा नहीं है। फिर उन्होंने हमको रीचेक भी किया है। मेरे बाजू में पैर में 3-4 जगह पे गोलियां मारी, लेकिन उन गोली की पीड़ा को चुपचाप बड़ा सहता रहा। तो लास्ट में जब उसने सीने पे भी गोली चलाई, लेकिन तब तक एक मन के अंदर विश्वास पैदा कर लिया था कि अगर इसने मेरा सीना और सर में गोली नहीं मारी तो चाहे मेरा हाथ पैर दोनों ही काट करके क्यों ना ले जाए, मैं उस तक नहीं करूँगा और मैं जिंदा भी रहूँगा। लेकिन जब गोली चलाई तो जाकर के सिक्कों पे लगी, रिकोचिट हो गई। मेरे पास एक हैंड ग्रेनेड बचा हुआ था, मैंने अपना ग्रेनेड निकाला, उसके ऊपर ऐसे फेंक दिया तो कोट के अंदर हुड लगे हुए थे। हुड के अंदर वो ग्रेनेड गिरा और जब तक गिरते ही उसने देखा यार पीछे कोई हरकत है, पीछे कोई था ही नहीं। जब तक उसने निकाल पाया, यहाँ से सर उड़ा और वो धमाका जब हुआ, पाकिस्तान के सैनिकों के अंदर खलबली मची कि इनमें से कोई जिंदा है। कुछ बोले जिंदा नहीं, जिससे फौज आ गई है। बस वही एक मौका था मेरे पास। সেদিনের অভিজ্ঞতা শুনছিলাম, সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা গায়ে কাঁটা দেওয়ার মতো। প্রত্যেকটা দেশের মানুষ অবাক হয়ে প্রতি মুহূর্তে আপডেট শুনছিলেন, জানতে চাইছিলেন সত্যি কি তারা, আমি আবারও বলছি, ইতিহাসের পাতায় ধুলো জমতে পারে কিন্তু মলিন হতে পারে না, কারণ এই ইতিহাস সোনার অক্ষরে লেখা রয়েছে। তাহলে আজ বিতর্ক কোথায়? কেন যখন প্রতি মুহূর্তে আরও কিছু একঝাঁক মানুষ, কিছু তরুণ প্রজন্ম তারা অগ্নিবীর হতে চাইছেন, সেই সময় তার মধ্যেও বিতর্ক খুঁজে বার করা হচ্ছে কেন? সত্যি কি রাজনীতির কারবারিদের আর কোনো কাজ নেই? আর কত দেশকে পিছিয়ে টেনে রাখবেন তারা? কর্নেল কুণাল ভট্টাচার্যের কাছে যাব, কি বলবেন কর্নেল ভট্টাচার্য? না, আমি প্রথমেই একটা তোমায় স্বর্ণালী জানাই এবং দর্শক সাধারণদের জানাই যে আর্মিতে কোনো জাতপাত নেই। আমার যে হেল্পার ছিল সে একজন মুসলমান ছিল, সে আমাকে সকালবেলায় চা খাওয়াতো এবং আমরা যখন যুদ্ধে বা ফ্রন্টে যেতাম আমরা এক ওয়াটার বটল থেকে জল নিয়ে খেতাম। সুতরাং এই জাতপাতের ব্যাপারটা আর্মির মধ্যে নেই, উই ডোন্ট ফিল ডিফারেন্ট। আমাদের সঙ্গে যারা মুসলমান ছিল তারা হোলি দোলের সময় তারা রং মাখতো এবং আমাদের সমস্ত লোককে কম্পালসারি ঈদের সময় মসজিদে যেতে হয় এবং মুসলমানেরাও আমাদের সঙ্গে কৃষ্ণের যখন জন্মাষ্টমী রাত্রির 12টার সময় সেই সময় তারা ওই কৃষ্ণের জন্মের ফাংশন করে। সুতরাং আর্মির মধ্যে এটা নেই। এই জিনিসটাকে বাইরে থেকে যারা আর্মির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যাদের, যেটা আমরা এখন ডিসকাস করছিলাম, কারুর ছেলে মেয়েরা কেউ আর্মিতে যায় না, তারা এই জাতপাতের বন্দোবস্ত আরম্ভ করেছে। এবং আমি এর আগে অনেক জায়গাতে বলেছি অগ্নিবীর সম্পর্কে কথাবার্তা। অগ্নিবীর সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গেই একটা বিশাল সেটব্যাক দেখতে পাই। যদি দিল্লিতে, বম্বেতে, ব্যাঙ্গালোরে, পুনাতে অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে যেখানে আর্মিতে, এনডিএতে, আইএমএতে ভর্তির জন্যে, এসএসবির জন্যে ট্রেনিং দেওয়া হয়। কিন্তু আমি আমাদের কলকাতাতে সেরকম কোনো জায়গায় কোনো অ্যাডভার্টিজমেন্ট দেখি না। বাসে, ট্রেনে বা ল্যাম্পপোস্টের মধ্যে সব উল্টোপাল্টা অ্যাডভার্টিজমেন্ট থাকে। আমরা কখনো কোনো জায়গায় দেখিনি যে আর্মি ট্রেনিংয়ের জন্যে বা এনডিএ ট্রেনিংয়ের জন্যে কোনো কোচিং সেন্টারে জয়েন করুন। এই জিনিসটা আমরা বম্বেতে দেখেছি, দিল্লিতে দেখেছি, জয়পুরে দেখেছি। এটা হয়তো বাঙালিদের মধ্যে একখানা ফিলিংস, জানি না, বাঙালিরা মরতে ভয় পায় না সেটা আমরা জানি, কারণ পোস্টপোল ভায়োলেন্সে ম্যাক্সিমাম লোক এখানে মারা যায়। কিন্তু তারা হয়তো ডিসিপ্লিন ব্যাপারটাতে একটু ভয় পায়। সেই জন্যে আমি খুব, আমার মার্কশিটটা পরীক্ষার পরে খুব ভালো ছিল। আমি আমার কর্নেল ভট্টাচার্য, পোস্টপোল ভায়োলেন্সে প্রাণে মারা যাওয়া, পোস্টপোল ভায়োলেন্সে হত্যা করা আর দেশের জন্য লড়াই করে নিজের প্রাণকে বলিদান করা, দুটোর মধ্যে বোধহয় আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমি এক্ষেত্রে আপনাকে সমর্থন করতে পারলাম না। আমার কথা তা নয়। আমি বলতে চাইছি যে আমরা মরতে ভয় পাই না।
কিন্তু আমাদের বাঙালির মধ্যে আমরা হয়তো ডিসিপ্লিনটাকে ভয় পাই, সেই জন্যে মানে বাঙালির মধ্যে কেউ আর্মিতে গেলে আমি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলছি। আমার মার্কশিটটা ইঞ্জিনিয়ারিং এ বেশ ভালো ছিল। আমি যখন আর্মিতে জয়েন করি তখন আমার লোকেরা, আত্মীয় স্বজনরা এসে আমার মাকে বলছে যে কুণালের রেজাল্ট তো অনেক ভালো ছিল, ও আর কোথাও চাকরি পেল না, শেষকালে আর্মিতে জয়েন করলো। মানে এই ধরনের একটা কি অবস্থা? যে কারুর মানে আর কিছু হওয়ার নেই তাই কি আর্মিতে যাচ্ছে, এই জায়গাতে আমরা বাঙালিরা এখনো দাঁড়িয়ে রয়েছি, ভাবার বিষয়। ঠিক এই রকম একটা চিন্তাধারা আমার মনে হয় এখনো বাঙালিদের মধ্যে আছে, এবং আমাদের সবার ধারণা যে এরা সবাই মদ খায় এবং মানে নারী দেখলেই ঝাঁপিয়ে পড়ে, অসৎ চরিত্র, মানে এই জিনিসটা একটা ইমেজ তৈরি হয়েছে, এবং এটা কখনোই আমরা চেঞ্জ করার জন্য অতটা উৎসাহ দেখাতে পাচ্ছি না। এবং আমরা খুবই দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে এই অগ্নিবীর সম্পর্কে আমাদের সরকার পক্ষ নানা রকম কটূক্তি করছে। তাদের মেন কথা হচ্ছে পেনশন দেওয়া। পেনশন যেন 4 বছরের মধ্যে পেনশন, কোনো পৃথিবীর কোনো চাকরিতে পেনশন দেওয়া হয় না, এবং যেটা আমরা আগেই ডিসকাশন করলাম যে অফিসার র্যাঙ্কে এটা 1967-65। একদমই তাই, একদমই তাই। আমি একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে, আমি আসছি আপনার কাছে। এই যে বিষয় নিয়ে আপনি বলতে চাইছিলেন যে এই পেনশন থেকে শুরু করে, বিতর্ক থেকে শুরু করে, এখনো পর্যন্ত মন থেকে মন খুলে, আমি জানি না যে সেটা হয়তো আমরা বাঙালিরা কোন জায়গা থেকে পিছিয়ে যাচ্ছি, আমরা মরতে ভয় পাই না, আমরা তো সাহসী। এই বাংলা থেকেই জন্ম হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের। তারা এখন ভাবতে বসছে যে এত ভালো রেজাল্ট হলে আর কোথাও যাওয়ার জায়গা নেই। এখনো পর্যন্ত কি অবলীলায় কোথাও যখন বীর দর্পে সেনারা তাদের নিজেদের তাদের বীরত্বের পরিচয় দিচ্ছে, তা নিয়ে কত সহজে রাজনৈতিক মন্তব্য করা যায়। আদৌ কি এটা হয়েছিল, আদৌ কি রকম কিছু হয়, মানে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট, তা নিয়ে বিতর্ক অহেতুক তৈরি করা, যেখানে পাশে দাঁড়ানোর দরকার ছিল। সত্যি কি আমরা এগোতে পারছি না? বাংলারা কি সত্যি জায়গা থেকে পিছিয়ে রয়েছে? হ্যাঁ, আমি স্যার যেটা বলছিলেন কনক স্যার, সেখান থেকে আমি ধরবো ব্যাপারটাকে, যে এই যে সেনাবাহিনীর স্পেশালি বেঙ্গলে এইটা কিন্তু এই সেনাবাহিনীর চরিত্রকে যে এইভাবে ডিফেম করা, এটা কিন্তু ডেলিবারেটলি তৈরি করা হয়েছে আমি বলবো যে যখন এই 1980 দশক থেকে শুরু করে 90-এর শেষ অবধি এই জিনিসটা, এই যে সেনাবাহিনীর চরিত্রকে খারাপ করার একটা ডেলিবারেট প্রয়াস কিন্তু ছিল, এবং এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য তো ছিলই। সেই সঙ্গে আমি বলবো যে এতে মানে আমি জানি না, আমার মনে হয় এতে বৈদেশিক হাতও এতে ছিল, যাতে করে সেনাবাহিনীকে ডিফেম করা যায়। এবং এই জিনিসটা এটা কিন্তু শুধুমাত্র আমরা এই বেঙ্গলে পাই, এবং বেঙ্গল ছাড়া অন্যান্য জায়গায় যেমন নর্দার্ন ইন্ডিয়াতে, হরিয়ানা, পাঞ্জাব, এসব জায়গায় কিন্তু আর্মি পরিবারের ছেলেদেরকে বা আর্মিদেরকে যথেষ্ট সম্মান করা হয়, ইভেন নর্থ ইস্টেও তাই। কিন্তু ডেলিবারেটলি বেঙ্গলেই, কারণ এই যে মানে বাঙালি পরিবারে একটা আর্মি ছেলে বিয়ে করতে গেলে, ইভেন আমার সঙ্গে হয়েছে, মানে পাত্রী পাওয়া যায় না, যে বিয়ের জন্য মানে না আর্মি ছেলেকে দেবো না, আমি একটা নর্মাল, মানে আমি কাউকে ডিফেম করছি না বা কাউকে বলছি না, হয়তো একটা মানে গ্রুপ বিতে চাকরি করে তার সঙ্গে দেবো, কিন্তু একটা আর্মি অফিসারের সঙ্গে বিয়ে দেবো না। এইটা কিন্তু একটা ডেলিবারেটলি তৈরি করা। এবং সোনালী, তুমি যে জিনিসটা বলছেন যে এই যে যেখানে এখানে 1 নম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ধরনের স্লোগান ওঠে, বা কোথাও যেভাবে কোথাও দিনের পর দিন একটা শ্রেণীকে, তরুণ প্রজন্মকে ব্রেন ওয়াশ করে রাখা হচ্ছে আমাদের এই দেশে, একদম এই প্রান্তে বাংলার ক্ষেত্রে এখনো পর্যন্ত, এই যে পাশের প্রতিবেশী রাজ্যে যেখানে যা কিছু, প্রতিবেশী দেশে যা কিছু ঘটছে, তার প্রভাবে আমি দেখছি এখানকার তরুণ প্রজন্মকে একটা শ্রেণী জোর করে তারা রাস্তা নামাচ্ছেন, তাদেরকেও দিয়েও স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু কোথাও দেশ নিয়ে কথা শুনতে পাই না আমরা। জানি না আমাদের দেশের বাংলার রাজনীতিকরা তারা কোন জায়গায় বাংলার তরুণ প্রজন্মকে দেখতে চাইছেন। চপশিল্পে, বেকারত্বের জন্য রাস্তায় বিক্ষোভে বসে থাকার জন্য, নাকি দেশের হয়ে লড়াই করার জন্য? এই বিপুল পার্থক্যটা কেন, কিসের স্বার্থে? একদম সময় শেষ, আমি খুব সংক্ষেপে জানতে চাইব একবার। ওকে সোনালী, আমি একটুখানি মানে যারা বক্তব্যরা যারা বলেছেন তার থেকে একটু আলাদা করে বলি। আর্মিতে যখন রিক্রুটমেন্ট হয়, দ্যাট ইজ বেসড অন আ ফ্যাক্টর নোন অ্যাজ RMP অর রিলেটিভ মেল পপুলেশন। এখন অবশ্য ফিমেলও এসে যাবে, এখন আমরা মেয়েদেরও নিতে শুরু করেছি। যদি RMP ফ্যাক্টর দেখা হয়, পশ্চিমবঙ্গে কিন্তু RMP ফ্যাক্টর অনুযায়ী যারা আর্মিতে, নেভিতে, এফওসে আসছে তারা কিন্তু আসছে।
we are almost equivalent to the RMP factor which is there for West Bengal state. আমরা এটা বলতে পারি যে আর্মি অফিসার্স হিসেবে মানে অফিসার র্যাঙ্কে খুব কমই আমরা মানে বাঙালিরা ক্রমশই কমে যাচ্ছে দেখতে পারি। কিন্তু আপনি যদি এখনও দেখেন অগ্নিবীরদের যখন পরীক্ষা হয় প্রচুর লোকেরা পরীক্ষা দিতে রাজি। আর আরেকটা জিনিস যেটা জেনে রাখা দরকার, যেটা কি কার্গিল যুদ্ধ যখন হয়েছিল, ওয়ান অফ দ্য মেন রেকমেন্ডেশনস যেটা হয় সেটা হচ্ছে যে লড়াই করতে গেলে আমাদের কম বয়সী লোকেদের লড়াই করতে হবে। একদমই তাই। আর সেই কম বয়সী আনতে গিয়ে কোটা থাকতে পারে না, কোটা থাকতে পারে কি সেখানে? না, জাতের ভিত্তিতে কোটা, জাত পাত ধর্ম এগুলো হতে পারে কখনো? এখনো আর্মিতে আসেনি। আর যখন আমরা বয়স কমাতে চাই তখন অগ্নিবীরদের আসা খুবই স্বাভাবিক। আর অগ্নিবীর শুধু ইন্ডিয়ান আর্মি নেভি আর এয়ারফোর্সে নেই, অল প্রগতিশীল যে আমেরিকাতে ইউকেতে দে অল হ্যাভ দিস সিস্টেম অফ অগ্নিবীর। এখন যদি পার্লামেন্টে ডিসকাশন হয় অগ্নিবীর নিয়ে সেটা হোক, কিন্তু অ্যাজ ফার অ্যাজ আর্মি পার্সনস আর কনসার্ন আর নেভি পার্সনস কনসার্ন এয়ারফোর্স পার্সন উই আর ভেরি শিওর, আমরা উই আর ভেরি ক্লিয়ার দ্যাট আমরা অগ্নিবীরদের নিয়েই চলবো। যদি অগ্নিবীরের 25% রাখা হয় আর বাকি 75%রা গ্র্যাজুয়াল ল্যাটারাল অ্যাবজর্পশন করে, দ্যাটস আ ম্যাটার অফ পলিসি। সেই 25%কে যদি তুমি 50% করতে চাও, লেট ইট বি সো। এই জায়গা থেকে আমি একদম সময় একদম শেষ, আমি এখান থেকে শেষ করব এই একটাই বার্তা রেখে যে সত্যি ভাবার সময় এসেছে। কোথাও ইতিহাসের এই উজ্জ্বল অধ্যায়গুলো আরও একবার করে তুলে ধরার দায় রয়েছে আমাদেরও। সোনার অক্ষরে লেখা সেই দিনগুলোকে, সেই মুহূর্তগুলোকে, সেই ইতিহাসের পাতাগুলোকে আরও একবার তুলে ধরে এই বার্তা দেওয়ার দায় রয়েছে আমাদেরও যে আসলে আমরা কোথায় নিজেদেরকে, আমাদের ক্ষুদ্র স্বার্থের রাজনীতি কোথায় নিজেদেরকে আটকে রেখেছে, তরুণ প্রজন্মকে কোন জায়গা থেকে, কোন জায়গায় তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, কোন জায়গায় তাদেরকে থাকতে দিচ্ছেন, তাদেরকে এই এত বড় এত বিশাল কর্মকাণ্ডের অংশীদার হতে দিচ্ছে না। ভাবার সময় এসেছে, ভাবতে হবে। সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ডিবেট আলোচনা এখানেই শেষ করবো। ডিবেট তো ঠিক নয়, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।